অগ্রদ্বীপ ইতিহাসের পাতার এক অতি প্রাচীন গ্রাম। ঐতিহাসিক, ধার্মিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এর নাম মাঝে মধ্যেই শোনা যায়। তবে আজ আমরা শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে অগ্রদ্বীপ ঘুরে দেখব। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের সকলের পরিচিত জায়গা আর আমার জন্মভূমি অগ্রদ্বীপে। আমার পিছনের চেনা ছবি অনেকটা অচেনা লাগছে, তাই না? হ্যাঁ, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। আমরা একটা সময়ে টাকা জোগাড় করতাম বলের লিগ সারাতে আর ক্রিকেটের ব্যাট কিনতে, আর এখন আমরা অনলাইন গেমের ভার্চুয়াল অস্ত্র কিনি শত্রুপক্ষে হত্যা করার জন্য। আমরা আজ বলবো সেই পরিবর্তনের কথা, যে পরিবর্তন আমাদের বই পড়ার সময় আর অভ্যাস দুটোই ফেসবুকে নিয়ে নেয়। বিবর্তনের ধারায় বইতে বইতে আমরা অক্ষর চিনতেই ভুল করি। তবে আজ কথা হবে বাংলা ভাষায় সংবাদপত্রের প্রথম রূপকার গঙ্গাকিশোর ভট্টাচার্যকে নিয়ে, যিনি এই অগ্রদ্বীপের বহরাগ্রামে জন্মেছিলেন। চলুন আজকে আমরা তার বাস্তবিকটা দেখে আসি। তবে আজ যখন এই ৩০-এর নবীন চোখ গ্রামের দিকে চেয়ে থাকে, পরিবেশ পরিবর্তনের ঘন কুয়াশার চাদরে মুড়ে যায়। এ চোখ গ্রামের মেঠো পথ পাকা হতে দেখেছে রোজগারের তাগিদে সহপাঠী বন্ধুদের ভিন রাজ্যে পাড়ি দিতে। সেই চেনা চোখে এ চোখ যেন আর চোখ মেলাতে পারে না। আমি এই মুহূর্তে আছি অগ্রদ্বীপের নিকটস্থ ছাপাখানা ডাঙ্গায়। আর এই ছাপাখানা ডাঙ্গায় জন্ম হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের জনক গঙ্গাকিশোর ভট্টাচার্যের। তিনি আজ থেকে প্রায় ২০০ বছর আগে বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশনের মাধ্যমে বাংলার সাংবাদিকতার জগতে জোয়ার এনেছিলেন। তিনি নিজের প্রচেষ্টায় ইংরেজি শিখে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন দ্বারা পরিচালিত ছাপাখানায় কম্পোজিটর হিসাবে কাজ শুরু করেন। পরবর্তীকালে নিজের ব্যবসার স্বার্থে তিনি বই ব্যবসা এবং বই ছাপাখানার কাজে লেগে পড়েন। তার সম্পাদিত প্রথম বাংলা বইয়ের নাম অন্নদামঙ্গল। এটি 1816 সালে মুদ্রিত হয়েছিল। গঙ্গাকিশোর ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত বেঙ্গল গ্যাজেট প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হিসাবে বিবেচিত হয়। 1818 খ্রিস্টাব্দের 15ই মে এই পত্রিকাটি প্রথম প্রকাশ পায়, আর এই পত্রিকায় প্রকাশনের তার সহযোগী ছিলেন শরৎচন্দ্র রায়। কালের নিয়মে গঙ্গাকিশোর ভট্টাচার্য এখন প্রায় ইতিহাসের পাতায়। আমরা হয়তো তাকে মনে রাখিনি, তবে সরকারি প্রচেষ্টা নেওয়া হচ্ছে। পরবর্তীকালে কাটোয়া বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে গঙ্গাকিশোর ভট্টাচার্য বাসস্ট্যান্ড। বর্তমানে তার বাস্তবিটায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। পরবর্তীকালে এখানে একটি লাইব্রেরি নির্মাণের কথা চলছে, যা নির্মাণ হলে যা রিসার্চ এবং এখানকার মানুষদের তার প্রতি জানার আগ্রহ আরও বাড়াবে। গঙ্গাকিশোর ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে ছিলেন শিব ভক্ত, আর তার বাস্তুবিটার অপর দিকে রয়েছে তার দ্বারা নির্মিত দেউল মন্দির। আমি রয়েছি গঙ্গাকিশোর ভট্টাচার্য দ্বারা নির্মিত দেউল মন্দিরের সামনে, আর আমি যদি বাঁদিকে ক্যামেরা ঘোরাই আমরা দেখতে পারবো তার বাস্তুভিটা। ওই যে এই হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির। মনে করা হয় এটি গঙ্গাকিশোর ভট্টাচার্য নির্মাণ করেছিলেন। আর এর যে দেওয়াল আছে আর এর ইট আছে, সেই আর্কিটেকচার আর ইট দেখলে বোঝা যায় এই মন্দির কত প্রাচীন।
ইতিহাসে দিগম্বর বিশ্বাস বা বিষ্ণুচরণ বিশ্বাসের নাম শুনেছেন? আচ্ছা ছাড়ুন, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা, আর তাও যদি মনে না করতে পারেন, দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ আমরা সবাই জানি কম বেশি। আর আজকে আমি এসে গেছি অগ্রদ্বীপের বহরা গ্রামে। আর এই গ্রামের এই পুরনো স্ট্রাকচার দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি আছি অগ্রদ্বীপের নীলকুঠিতে। অনেকে মনে করেন এই অগ্রদ্বীপও একসময় নীল চাষের পাট ছিল, আর এখানকার যে নবীন পলিমাটি তাতে নীল চাষ করা হতো। আর সামনে যে মাঠ রয়েছে সেখানে জবের চাষ করা হয়। আমাদের সরস্বতী পুজোর সময় যখন জব লাগে আমরা এখানে আসি জবের শীষ তুলতে। নীল চাষ হতো এখানে? হ্যাঁ এই তো অনেক আগে হতো নাকি হ্যাঁ ব্রিটিশের আমলে হয়তো নীল চাষ? ও, আমি দেখেছি আমার বন্ধুর এখানে মিঠুন আছে না, মিঠুন, বিশ্বজিৎ, এটা তোমার বন্ধু? হ্যাঁ ওরা আমাদের বন্ধু, ওরা আমাকে নিয়েছিল একবার। কাকু তুমি দেখেছো নীল চাষ হতো এখানে? আমি বললাম আমার বাবাও দেখে নাই। তোর বাবা তারও আগে হতো নাকি? তাহলে নীল চাষ হতো কেন, তাই তো এক সময়? ওই তো লোকের মুখে শুনি। ওই ব্রিটিশ আমল হতো না। খেজুরের গুড় কত করে যাচ্ছে এখন কাকা? ঝোলা গুড় বানাও না পাটালি বানাও তুমি? সবাই বানায়। ঝোলা কত? ভালো অরিজিনাল খাবারটা বলো। 300 টাকা। আর পাটালি? পাঠাইলে অরিজিনাল নিলে 300 টাকা। তাহলে এখানে নিতে আর হবে। আড়ুইয়া মাল নিলে দাম কম আছে। না না, নিলে অরিজিনাল নেবো, আলফা নেবো না। খেজুরের রস খেতে যা লাগে না,